নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। দেশ বিদেশ রাজ্যের সেরা খবরগুলো নিয়ে শুরু করছি সেরা 10। শুরুতেই চোখ রাখবো বাংলা সেরা খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই কয়লা পাচার মামলায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে এদিন সকালেই 8 সদস্যের সিবিআই দল পৌঁছে যায় অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। এ নিয়ে দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। সিবিআই দলে মহিলা আধিকারিকও ছিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রীকে 2021 সালের মার্চ মাসেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সে সময় তার বয়ানে অসঙ্গতি থাকায় তাকে ফের জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে খবর। এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার রুজিরাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। যদিও করোনাকালে 2 শিশু সন্তানকে রেখে দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দেন রুজিরা। মঙ্গলবারই ভোট প্রচারে ত্রিপুরা গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই সময় রুজিরাকে জিজ্ঞাসাবাদ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তোপ তৃণমূল নেতৃত্বের। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করায় সোচ্চার তৃণমূল কংগ্রেস। মমতা ও অভিষেক কেউ কলকাতায় না থাকার সুযোগে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। মঙ্গলবারই ভোট প্রচারে ত্রিপুরা যান অভিষেক। সেখানে নির্বাচনী সভায় সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, তিনি যাতে ত্রিপুরায় যেতে না পারেন সেজন্যই এই দিনটিকে বেছে নিয়েছে সিবিআই। তবে তাকে কোনো শক্তি থামাতে পারবে না। দুয়ারে গুন্ডা নয়, চাই দুয়ারে সরকার। ত্রিপুরাকে দিল্লি নয়, শাসন করবেন ত্রিপুরার মানুষই, টুইট করে সরব হন তিনি। অভিষেককে ভয় পেয়েই রাজনৈতিক ষড়যন্ত্র বলে কটাক্ষ সাংসদ শান্তনু সেনের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপি সিবিআইকে নিজের কাজে ব্যবহার করছে, বিরোধীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে। তিনি এসএসসি টেট সহ বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে দফায় দফায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার গ্রুপ ডি পদে নিয়োগে লক্ষ্মীটুঙ্গার মামলার শুনানিতে জানিয়ে দেন, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই শিক্ষা সংক্রান্ত নিয়োগের দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। ওই দুর্নীতির পেছনে অন্য কোনো ব্যক্তি রয়েছেন। মঙ্গলবার শুনানি চলাকালীন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবে বলেন, তিনি জানেন পার্থ চট্টোপাধ্যায় একজন ভালো মানুষ। তিনি যে এসএসসি টেট সহ বেশ কিছু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন, সে প্রসঙ্গ উল্লেখ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, এইসব মন্তব্য তিনি প্রত্যাহার করে নিতে পারেন। এই ব্যাপারে তাঁর কোনো ইগো নেই। পারলে সে কথা যেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিবিআই তদন্তে যেন আর ভরসা নেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এজলাসে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচারপতির কথোপকথনে যেন সে কথাই স্পষ্ট হলো মঙ্গলবার। সিবিআই এর হাত থেকে তদন্তভার তুলে নেওয়ার ভাবনার কথাও বিচারপতির মুখে। নিয়োগে বেনিয়মের অভিযোগে একের পর এক মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সেই বিচারপতির মুখেই সিবিআই নিয়ে একরাশ হতাশা। নভেম্বরে তদন্তের নির্দেশ সিবিআইকে, এখনও কিছু হয়নি, আমি কোনো আলো দেখতে পাচ্ছি না। হতাশ বিচারপতির মন্তব্য, এর চেয়ে সিট ভালো, কলকাতা পুলিশে অনেক ভালো অফিসার আছেন, ভাবছিলাম সিবিআই এর হাত থেকে তদন্তভার ফিরিয়ে নেব, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। যারা সিবিআই তদন্ত নিয়ে উচ্ছ্বসিত হতেন তাদের কাছেও সত্যিটা সামনে এসে গেল। সিবিআই এর কাছে কোনো জাদুদণ্ড নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তে হতাশা প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। সৌগতবাবু আরও বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি এ বিষয়ে দৃষ্টি দিয়েছেন। কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের কিছু বলার আগে ভাষার জ্ঞান থাকা উচিত। বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র। একই সঙ্গে বাবুলের বক্তব্য, রাজ্যে বিভিন্ন প্রান্তে অশান্তির বাতাবরণ রুখতে পুলিশ যথেষ্ট তৎপর, 200-র বেশি গ্রেপ্তার করা হয়েছে, উত্তেজনা ছড়িয়ে যাতে না পড়ে সেজন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ। মঙ্গলবার রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অভিযুক্ত ষষ্ঠী গায়েন, তার নাম চার্জশিটে আছে। 2011 সালের 6 মে খুন হন তপন দত্ত। এই মামলায় নাম জড়ায় বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার। আগে ঘটনার তদন্তভার ছিল সিআইডির হাতে। পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা যায় সিঙ্গেল বেঞ্চে। শুনানির পর 9 জুলাই ওই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
মামলা চলাকালীন কিভাবে চাকরি পেলেন কয়েকজন আবেদনকারী প্রশ্ন তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন প্রায় 200 জন মামলাকারী। মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। 2014 সালে টেট পরীক্ষার প্রশ্নপত্রে 6টা ভুল ছিল। এই অভিযোগে আদালতে মামলা হয়। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দেন রাজ্যকে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। এরপর বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে পুনরায় আবেদন করেন 26,000 পরীক্ষার্থী। বিচারপতির নির্দেশ ছিল আবেদনকারীরা চাকরির জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তীকালে আদালতের কাছে পর্ষদ একটি নোটিশ পেশ করে। সেখানে লেখা 2020 সালে 738 জন মামলাকারীকে চাকরি দেয় রাজ্য। এখানেই আবেদনকারীদের প্রশ্ন, মামলা চলাকালীন কিভাবে চাকরি হলো তাঁদের? মহা ধুমধামের সঙ্গে মায়াপুরের ইসকনে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষে ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু মানুষ ভিড় জমান। 1 জুলাই রথযাত্রা। কথিত রয়েছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর এসেছিল। সেই কারণে জগন্নাথ দেব 15 দিন বিশ্রামে ছিলেন। সে সময় তিনি দর্শন দেননি। সেই কারণেই 15 দিন পর রথযাত্রা হয়। করোনার কারণে গত 2 বছর সেভাবে উৎসবের আয়োজন করেননি ইসকন মন্দির কর্তৃপক্ষ। এবছর 2 দিন আগে থেকে মন্দিরে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে দলে দলে পর্যটক ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। সেরা 10-এর সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো দেশের সেরা খবরগুলোর দিকে। বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলগুলির বৈঠকের ডাক দেন মমতা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি প্রধান শরদ পাওয়ার সহ 22 জন বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, প্রথমে এই বৈঠকে উপস্থিত না থাকার মনোভাব দেখালেও এখন তা বদলেছে বলে কংগ্রেস শিবিরে খবর। মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ ও রণদীপ সিং সুরজেওয়ালা এই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানতে পারা গেছে। এদিকে উদ্ধব ঠাকরে নিজে উপস্থিত না থাকলেও দলের কোনো শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর দৌড়ে নেই এনসিপি নেতা শরদ পাওয়ার। সাফ জানিয়ে দিয়েছেন শরদ পাওয়ার। এনসিপি নেতা বলেন, কোনো প্রতিযোগিতার দৌড়ে তিনি নেই। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে তিনি তার নাম দেবেন না। এদিকে দিল্লিতে পৌঁছেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্যদের শরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দেন, সম্মিলিত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি হচ্ছেন না। বিরোধী দলের সব নেতা নেত্রীদের সঙ্গেই পাওয়ারের সুসম্পর্ক, তাই তিনি প্রার্থী হলে কারো দ্বিমত হতো না। এদিকে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হতে পারে বলে বিশেষ সূত্রে খবর পেয়েছে কলকাতা টিভি। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবার টানা 10 ঘন্টা ইডির জেরার পর ফের মঙ্গলবার জেরা রাহুল গান্ধীকে। বেলা 11টার কিছু পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছন রাহুল। ইডি দপ্তরে যাওয়ার আগে আকবর রোডে এআইসিসি দপ্তরে কিছুক্ষণ ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বোন প্রিয়াঙ্কা গান্ধী, আর কংগ্রেসের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন সেখানে। এরপর ইডি দপ্তরে রাহুল ঢোকার সময় বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, রণদীপ সিং সুরজেওয়ালারা। তারা জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার ইডি সিবিআইকে দিয়ে লাগাতার যে হামলা চালাচ্ছে বিরোধী দলের নেতাদের উপর, তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। এদিকে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের অভিযোগ, দেশের গুরুতর সমস্যাগুলি নিয়ে বারবার সরব হয়েছেন রাহুল গান্ধী, তাই তাঁকে জেরা করে কংগ্রেসকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু এভাবে কংগ্রেস নেতাদের মুখ বন্ধ করা যাবে না। সোমবার রাহুল গান্ধীর জেরার সময় কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ আটকাতে দিল্লি পুলিশের অতি সক্রিয়তায় আহত হন পি চিদম্বরম, কেসি বেণুগোপাল সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। মঙ্গলবারও বিক্ষোভে সামিল হন কংগ্রেস নেতারা। এদিনও গ্রেপ্তার হন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কেসি বেণুগোপাল, গৌরব গগৈ সহ বেশ কয়েকজন নেতা। তাদের গ্রেপ্তার করার পর রাজধানীর বদরপুর পুলিশ স্টেশনে নিয়ে যায় দিল্লি পুলিশ। আর গ্রেপ্তার হওয়ার পর বেণুগোপালের দাবি, কেন্দ্রের বিজেপি সরকারের নানা দমনমূলক আক্রমণের পরেও কংগ্রেস তার আন্দোলনের পথ থেকে সরবে না।
ত্রিপুরায় 4 বিধানসভা আসনে উপনির্বাচন, ভোট প্রচারে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যালি শেষে বরদোয়ালি বিধানসভার জিবি বাজারে সভাও করেন অভিষেক। সভামঞ্চ থেকে একযোগে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে তুলোধনা করেন তিনি। একই সঙ্গে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ প্রসঙ্গেও বিজেপির বিরুদ্ধে সরব হন অভিষেক। বলেন, ধমকে চমকে লাভ হবে না, ত্রিপুরায় যাতে না আসতে পারেন সেজন্যই সিবিআই জিজ্ঞাসাবাদ, তবে তাঁকে কোনো শক্তি আটকাতে পারবে না বলে উল্লেখ করেন অভিষেক। এতদিন মুখ্যমন্ত্রী বদল না করে 2022-এ বদল কেন? কারণ এখানে এখন তৃণমূল এসেছে, ভয় পেয়েছে ওরা। প্রতিরক্ষা মন্ত্রকে নয়া পদক্ষেপ, অগ্নিপথ নিয়োগ প্রকল্পের সূচনা। এই প্রকল্পের মাধ্যমে 45,000 লোককে সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হবে। 4 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। 2023 সালে জুলাইয়ের মধ্যে প্রথম ব্যাচ প্রস্তুত করা হবে। 90 দিনের মধ্যে এই নিয়োগ শুরু হবে। মঙ্গলবার নৌসেনা, বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রধানদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। 10ম বা দ্বাদশ পাশেই এই প্রকল্পে আবেদনের সুযোগ মিলবে। প্রথম 6 মাস প্রশিক্ষণ দেওয়া হবে অগ্নিবীরদের। অগ্নিপথের আওতায় অগ্নিবীরদের মাসিক বেতন 30 থেকে 40,000 টাকা। বেতন ছাড়াও মিলবে অন্যান্য ভাতা। 4 বছর পর অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দেওয়া হবে। অগ্নিবীরদের মধ্যে 25%কে স্থায়ী পদে নিয়োগ করা হবে। বাকি 75%কে এককালীন 11 থেকে 12 লক্ষ টাকা দেওয়া হবে। এই প্রকল্পকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সেনাবাহিনীর দেশভক্তি ও পেশাদারিত্বে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। দেশে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। 1.5 বছরে 10 লক্ষ কর্মসংস্থান, এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশন মোড প্রকল্পের আওতায় নিয়োগ হতে চলেছে বলে মঙ্গলবার টুইট করে জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। সমস্ত সরকারি বিভাগের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসংস্থান নিয়ে সব মন্ত্রককে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে বলেও দপ্তরের তরফে জানানো হয়েছে। প্রতিটি মন্ত্রকে এবং বিভিন্ন বিভাগে দক্ষ কর্মী নিয়োগ হবে। এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ধন্যবাদ জ্ঞাপন করে টুইট করেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। যদিও তাঁর বক্তব্যে খানিক কটাক্ষও রয়েছে। তিনি বলেন, বেকার ও যুব সম্প্রদায়ের যন্ত্রণা ও আবেগকে বোঝার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তবে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণ করতে গেলে আরও দ্রুত কাজ করতে হবে। দেশে শূন্য পদই 1 কোটি। শুরু হয়ে গিয়েছে অমরনাথ তীর্থযাত্রার প্রস্তুতি। আগামী 30শে জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর স্থানীয় প্রশাসন। অনন্তনাগে বেস ক্যাম্প সাইটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তীর্থযাত্রীদের জন্য থাকার জায়গা, স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা সহ স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রায় এবার বিমার আওতায় রয়েছে ঘোড়াও। অমরনাথ যাত্রায় হামলার ছক, 2 লস্কর জঙ্গিকে নিকেশ করল পুলিশ। সোমবার গভীর রাতে শ্রীনগরের বেমিনা এলাকায় পুলিশ জঙ্গি গুলির লড়াই চলে। প্রাণ যায় লস্করি তৈবা 2 সদস্যের। পুলিশ সূত্রে খবর, পাকিস্তান থেকে 2 জঙ্গি ভারতে প্রবেশ করেছিল। একজন আবদুল্লাহ গজরি পাকিস্তানের ফয়সলাবাদের বাসিন্দা, অন্যজন আদিল হোসেন অনন্তনাগের পহেলগামের বাসিন্দা। অমরনাথ যাত্রায় নাশকতা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। পুরী সহ একাধিক জায়গায় মহাসাড়ম্বরে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। সেজে উঠেছে পুরীর মন্দির সহ গোটা চত্বর। আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ভক্তদের নিরাপত্তা সুরক্ষিত করতে রয়েছে কড়া পুলিশি প্রহরা। 5 স্তরের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। রাস্তাঘাট সহ সমুদ্র সৈকতেও রয়েছে পুলিশি নজরদারি। কথিত রয়েছে, স্নানযাত্রার পর জ্বর আসে জগন্নাথ দেবের, তাই তিনি আগামী 15 দিন ভক্তদের দর্শন দেন না। 15 দিন পর রথযাত্রার আয়োজন করা হয়। আর সেই রথযাত্রা উৎসবের সাক্ষী থাকতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতির পর। এবার নজর রাখবো বিদেশের খবরে। আবারও বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন 4 জন। লস অ্যাঞ্জেলেসের একটি ওয়্যারহাউস পার্টিতে অতর্কিতে হামলা চালায় বন্দুকবাজ। সেই পার্টিতে এক জনপ্রিয় র্যাপারও উপস্থিত ছিলেন বলে খবর। খোদ প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্বেগ প্রকাশ। পথে নেমে হাজার হাজার মানুষের প্রতিবাদ মিছিল। কিছুরই তোয়াক্কা না করে আবারও নির্বিচারে হামলা চালালো বন্দুকবাজ। পুলিশ সূত্রে খবর, লস অ্যাঞ্জেলেসের সাউথ লরেনা স্ট্রিটে এই ঘটনাটি ঘটে। আহত 4 জনের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত গুলি চালানোর কারণ জানা যায়নি। যে ব্যক্তি পার্টিতে গুলি চালিয়েছে তার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে পাকিস্তানে, ফলে কৃষকদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, কিন্তু ফসল ফলিয়ে সেভাবে লাভের মুখ দেখছেন না তারা। এই অবস্থায় খাদ্য সংকটের মুখে পড়তে পারে পাকিস্তান, সতর্ক করলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গদিচ্যুত হওয়ার পর থেকেই শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে সরব তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। কখনো তার মুখে ভারতের প্রশংসা, কখনো আবার সরকার পতনে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ। রাজধানীর বুকে বিশাল র্যালিও করেন ইমরান। বোঝাই যাচ্ছে ক্ষমতা হারানোর পর বেশ ক্ষিপ্র হয়ে উঠেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। এফএটিএফ এর ধূসর তালিকা থেকে এবার বাদ যেতে পারে পাকিস্তানের নাম। গত 4 বছর ধরে ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। এবার হয়তো ধূসর তকমা ঘুচবে পাকিস্তানের, তাই স্বস্তি ফেরার অপেক্ষায় ইসলামাবাদ। সন্ত্রাসবাদ ও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ পাকিস্তান সরকার, এজন্যই এফএটিএফ এর ধূসর তালিকায় নাম ওঠে পাকিস্তানের। একসময় কালো তালিকাভুক্ত করার আশঙ্কাও করা হচ্ছিল। শুকিয়ে যাচ্ছে ইরাকের দ্বিতীয় বৃহত্তম লেক রাজাজা। শুষ্ক হ্রদের তীরবর্তী এলাকায় পড়ে রয়েছে একাধিক নৌকা আর মৃত মাছেদের শরীর। শুকিয়ে যাচ্ছে জল। ড্রোন ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। এই রকম পরিস্থিতি চলতে থাকলে ক্রমেই মরুভূমি হয়ে যাওয়ার দিকে এগোবে ইরাকের এই অঞ্চল। উদ্বিগ্ন পরিবেশবিদরা। সি অফ সল্ট নামেও পরিচিত এই হ্রদটি। সেদেশের কারবালা শহরের পশ্চিম দিকে এই লেকটির অবস্থান। তবে চিন্তার বিষয়, এই লেক এবার শুকিয়ে যেতে বসেছে। সেই উদ্বেগজনক ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। ছবিতে ধরা পড়েছে ওই লেকের শুষ্ক তীরে পড়ে রয়েছে মৃত মাছেদের সারি, পড়ে রয়েছে ফাঁকা নৌকো। জলস্তর সেখানে ক্রমেই কমছে। তীব্র গরম আর বৃষ্টির অভাব, এই দুয়ের জোড়া ফলায় রাজাজার জল ক্রমেই শুকিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী ডৌদু উৎসবে মাতল বেলজিয়ামবাসী। ডুকাসে দে মন্স লোক উৎসব। ড্রাগনকে ঘিরে এই উৎসব। করোনা সংক্রমণের প্রকোপে গত কয়েক বছর বন্ধ ছিল এই উৎসব। সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই আবার শুরু হয়েছে এই লোক উৎসব। প্রতি বছর কয়েক হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন। 2005 সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো তালিকাভুক্ত হয় এই উৎসব। গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশাল শিকলবন্দি বাঘের শাবক, এমনই ছবি দেখা গেল মেক্সিকোতে। বাংলা থেকেই ছোট্ট এই বাঘিনী শাবককে নিয়ে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি পার্কিংয়ের জায়গায় শিকল দিয়ে আটকে রাখা হয় তাকে, যদিও পরে শাবককে উদ্ধার করে সংরক্ষিত জায়গায় পাঠানো হয়েছে। সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।